দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেন্যান্সি অ্যাক্ট 1997। এই অ্যাক্ট বা আইনটি কী কারণে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে আনা হয়েছিল সেটি আমাদের জানা দরকার। তবে তার আগে জানতে হবে প্রিমিসেস শব্দের অর্থ কী, টেন্যান্সি শব্দের অর্থ কী। প্রিমিসেস শব্দের ডেফিনিশন এই অ্যাক্টের সেকশন 2-তে খুব সুন্দরভাবে লেখা রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ বাদে পড়ব। তবে সংক্ষেপে প্রিমিসেস বলতে একটি বিল্ডিং বা সম্পত্তি বোঝায় তার আশেপাশের জমিসহ। এটি একটি বাড়ি, অফিস, দোকান বা অন্য যে কোনো ধরনের স্ট্রাকচার হতে পারে। টেন্যান্সি বলতে বোঝায় কোনো জমির মালিক এবং ভাড়াটের মধ্যে একটি লিগ্যাল এগ্রিমেন্ট। জমির মালিককে বলা হয় ল্যান্ডলর্ড এবং যাকে ভাড়া দেওয়া হয় তাকে বলে টেন্যান্ট। কল্পনা করুন, আপনি একজন কলেজ স্টুডেন্ট এবং আপনি কলেজের কাছাকাছি থাকার জন্য একটি জায়গা খুঁজছেন। আপনি কলেজ ক্যাম্পাসের কাছে একটি উপযুক্ত ঘর খুঁজে পেয়েছেন এবং ওই বাড়ির মালিক আপনাকে ঘরটি ভাড়া দিতে সম্মত হয়েছেন। এই পরিস্থিতিতে আপনি হলেন টেন্যান্ট অর্থাৎ ভাড়াটে, কারণ আপনি ওই ঘর দখল করবেন এবং বাস করবেন, এবং ওই বাড়ির মালিক হলেন ল্যান্ডলর্ড, কারণ তিনি হলেন বাড়ির মালিক এবং ভাড়ার বিনিময়ে আপনাকে সেটি ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। এইভাবে আপনারা একটি টেন্যান্সি এগ্রিমেন্ট বা ভাড়াটে চুক্তিতে প্রবেশ করলেন। একটি টেন্যান্সি এগ্রিমেন্ট বা ভাড়াটে চুক্তিপত্রের মধ্যে কিছু শর্তাবলী থাকে, ইংরেজিতে বলে টার্মস অ্যান্ড কন্ডিশনস, যেমন মাসিক ভাড়ার পরিমাণ, কত সময়ের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব এবং সম্পত্তির ব্যবহার সংক্রান্ত কোনো নিয়ম বা নিষেধাজ্ঞার মতো বিবরণ অন্তর্ভুক্ত থাকে। যতক্ষণ পর্যন্ত উভয় পক্ষই ভাড়াটে চুক্তির শর্তাবলী মেনে চলে, ততক্ষণ ব্যবস্থাটি মসৃণভাবে চলতে থাকে। যদি কোনো সমস্যা দেখা দেয়, যেমন মেরামত প্রয়োজন বা অন্য কোনো সমস্যা, সেক্ষেত্রে টেন্যান্সি এগ্রিমেন্ট তাদের সমস্যা সমাধানের জন্য একটি কাঠামো প্রদান করে। এক কথায়, টেন্যান্সি হল সম্পত্তির মালিকানা ছাড়াই কোনো স্থানে থাকার একটি সাধারণ উপায় এবং এতে ভাড়াটে এবং বাড়িওয়ালার মধ্যে পারস্পরিক সম্মতি চুক্তি থাকে, যাকে বলে টেন্যান্সি এগ্রিমেন্ট। এইবার টাইটেলটা পড়ুন, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেন্যান্সি অ্যাক্ট। শুধুমাত্র এইটুকু পড়ে বুঝে আমরা ধারণা করতে পারি যে এই আইনটি সম্ভবত আমাদের রাজ্যের অভ্যন্তরে ঘরবাড়ি ভাড়া দেওয়ার নিয়ম এবং আইনগত দিকগুলি নিয়ে আলোচনা করে, কিন্তু বিস্তারিত বোঝার জন্য আমাদের এই আইনটির সম্পূর্ণ বেয়ার অ্যাক্ট পড়া প্রয়োজন। চ্যাপ্টার ওয়াইজ পড়তে শুরু করার আগে আমরা এক ঝলকে দেখে নেব এই অ্যাক্টের অবজেক্টস অ্যান্ড রিজনস, অর্থাৎ এই আইনটি কী কারণে এবং কী উদ্দেশ্যে আনা হয়েছিল। The object of the West Bengal Premises Tenancy Act 1997 is to regulate the incidence of tenancy of premises and relationship between the landlords and tenants of the premises in the changed circumstances. The West Bengal Premises Tenancy Act এর উদ্দেশ্য হল পরিবর্তিত পরিস্থিতিতে প্রেমিসেস টেন্যান্সি এর ঘটনাগুলি এবং ল্যান্ডলর্ড ও টেন্যান্টের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করা। This act protects the tenants from unjust or unreasonable eviction at the hands of greedy or self-interested and corrupt landlords. এই আইন লোভী বা স্বার্থান্বেষী এবং দুর্নীতিগ্রস্ত বাড়িওয়ালাদের হাতে অন্যায় বা অযৌক্তিক উচ্ছেদ থেকে ভাড়াটেদের রক্ষা করে। Simultaneously, this act also grants few reliefs or rights to the landlord, such as right to get fair rent and to get possession in stated contingencies. একই সাথে এই আইনটি বাড়িওয়ালাকে ন্যায্য ভাড়া পাওয়ার অধিকার এবং বিশেষ পরিস্থিতিতে দখল পাওয়ার মতো কিছু অধিকার প্রদান করে। সুতরাং এই আইনটি ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট উভয় পক্ষের জন্যই উপকারী। সেকশন 1-এ বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেন্যান্সি অ্যাক্ট পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় অ্যাপ্লাই হয় না, তাহলে কোথায় অ্যাপ্লাই হয়? সেকশন 1 সাবসেকশন 3-তে বলা হয়েছে, it extends to the areas included within the limits of the Calcutta Municipal Corporation and the Howrah Municipal Corporation and to the municipal areas within the meaning of the West Bengal Municipal Act 1993. অর্থাৎ এই আইনটি ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে অ্যাপ্লাই হয় এবং অন্যান্য মিউনিসিপ্যাল এরিয়াগুলিতে অ্যাপ্লাই হয়। অন্যান্য মিউনিসিপ্যাল এরিয়া বলতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993
এর সেকশন 6 অনুযায়ী যে এরিয়াগুলিকে মিউনিসিপ্যাল এরিয়া হিসেবে স্পেসিফাইড করা হয়েছে সেই এরিয়াগুলিতে এই আইনটি অ্যাপ্লাই হয়। সেকশন 2তে কি বলা হয়েছে? এই অ্যাক্টের ভেতরে বহুবার ব্যবহার করা হয়েছে এমন কিছু কমন ওয়ার্ডের ডেফিনিশন সেকশন 2তে রয়েছে। ইন দিস অ্যাক্ট আনলেস দেয়ার ইজ এনিথিং রিপাগনেন্ট ইন দ্য সাবজেক্ট অর কনটেক্সট, এই সেকশনে ডিফাইন করা কোনো ওয়ার্ড বা এক্সপ্রেশনের মিনিং সম্পূর্ণ হলেও এই অ্যাক্টের বিভিন্ন সেকশনে সাবজেক্ট বা কনটেক্সটের উপর ভিত্তি করে ডিফাইন করা ওয়ার্ডের মিনিং আলাদা হতে পারে। সেকশন 2 ক্লজ এ, কন্ট্রোলার মিন্স এ কন্ট্রোলার অ্যাপয়েন্টেড আন্ডার সাবসেকশন 1 of section 38 and includes an additional controller or deputy controller appointed under subsection 2 of that section. কন্ট্রোলার মানে হলো সেকশন 38 সাবসেকশন 1 অনুযায়ী অ্যাপয়েন্টেড একজন অফিসার এবং ওই সেকশনের সাবসেকশন 2 অনুযায়ী অ্যাডিশনাল কন্ট্রোলার বা ডেপুটি কন্ট্রোলারকেও নিযুক্ত করা হয়। কিন্তু প্রশ্ন হলো এই কন্ট্রোলার ব্যক্তিটা কে, কিসের জন্য এনাকে অ্যাপয়েন্ট করা হয়? কন্ট্রোলার, অ্যাডিশনাল কন্ট্রোলার, ডেপুটি কন্ট্রোলার এনারা হলেন আইএস বা স্টেট সিভিল সার্ভিস অফিসার। সিভিল কোর্টের মতোই এনাদের সেম পাওয়ার। এই টেন্যান্সি রিলেটেড যত ডিসপিউট বা প্রবলেম তৈরি হয় সেগুলির হিয়ারিং করেন এই কন্ট্রোলার। সেকশন 2 সাবসেকশন বি, ফেয়ার রেন্ট, ন্যায্য ভাড়া। ফেয়ার রেন্ট মিন্স দ্য রেন্ট ফিক্সড আন্ডার সেকশন 17। ফেয়ার রেন্ট মানে হলো সেকশন 17 অনুযায়ী যে রেন্ট ফিক্সড করা হয়। অ্যাকচুয়ালি এটা ফেয়ার রেন্টের ডেফিনিশন বা মিনিং নয়, এমনকি এই অ্যাক্টের অন্য কোনো সেকশনে ফেয়ার রেন্টের ডেফিনিশন দেওয়া নেই। সেকশন 7-এ শুধু বলা হয়েছে কন্ট্রোলার কিভাবে ফেয়ার রেন্ট ফিক্সড করবে। একটু ভালো করে বোঝার জন্য আমরা দুটো কেস ল উল্লেখ করব, একিন বক্স মাল্লা ভার্সেস ধারামপাল চন্দ্র। এই কেসটাতে কোর্ট বলেছে ফেয়ার রেন্ট মিন্স রেন্ট হুইচ ইজ রিজনেবল অ্যান্ড ফেয়ার টু বোথ দ্য পার্টিজ, দ্যাট ইজ ল্যান্ডলর্ড অ্যান্ড টিন্যান্ট। ফেয়ার রেন্ট মানে হলো ভাড়া যা ল্যান্ডলর্ড এবং টিন্যান্ট উভয় পক্ষের জন্যই যুক্তিসঙ্গত এবং ন্যায্য। আরেকটি কেস উল্লেখ করব, কর্নানি প্রপার্টিজ লিমিটেড ভার্সেস মিস অগাস্টিন। এই কেসটাতে সুপ্রিম কোর্ট বলেছে রেন্ট মিন্স অল পেমেন্টস অ্যাগ্রিড টু বি পেড বাই দ্য টিন্যান্ট টু দ্য ল্যান্ডলর্ড। রেন্ট মানে হলো সেই সমস্ত পেমেন্ট যা ভাড়াটিয়া বাড়িওয়ালাকে দিতে সম্মত হয়েছে। সেকশন 2 সাবসেকশন 6, landlord includes any person who for the time being is receiving or is entitled to receive the rent for any premises. ল্যান্ডলর্ড হলেন একজন ব্যক্তি যিনি কোনো প্রেমিসেসের ভাড়া রিসিভ করেন বা রিসিভ করার অধিকারী, whether on his own account or on account of or on behalf of or for the benefit of any other person. ল্যান্ডলর্ড বলতে সেই ব্যক্তিকেও বোঝায় যে ব্যক্তি নিজের জমির ভাড়া নিজেই গ্রহণ করে, অথবা সেই ব্যক্তিকেও বোঝায় যে জমির মালিক না কিন্তু জমির মালিকের হয়ে ভাড়া গ্রহণ করে ভাড়াটিয়ার কাছ থেকে, অর অ্যাজ এ ট্রাস্টি, গার্জিয়ান অর রিসিভার ফর এনি আদার পারসন, অথবা ট্রাস্টি, গার্জিয়ান বা অন্য কোনো ব্যক্তির হয়ে যে ভাড়া গ্রহণ করে তাকেও ল্যান্ডলর্ড বলা হয়। অর হু উড সো রিসিভ দ্য রেন্ট অর বি এন্টাইটেলড টু রিসিভ দ্য রেন্ট ইফ দ্য প্রেমিসেস ওয়ার লেট টু এ টিন্যান্ট। যদি কোনো প্রেমিসেস ভাড়া দেওয়া হয়ে না থাকে সেক্ষেত্রেও সেই ব্যক্তিকে ল্যান্ডলর্ড বলা হবে যে কিনা প্রেমিসেস ভাড়া দেওয়া হয়ে থাকলে কোনো টিন্যান্টকে সেই টিন্যান্টের থেকে রেন্ট রিসিভ করবে বা রেন্ট রিসিভ করার অধিকারী হবে। এই ডেফিনিশনটা একটু জটিল, কিন্তু একাধিকবার পড়লে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। এক কথায় ল্যান্ডলর্ড হলেন এমন একজন ব্যক্তি যার তার ভাড়াটে থেকে ভাড়া পাওয়ার অধিকার রয়েছে। এই ডেফিনিশনটা পড়ে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সাধারণভাবে কোনো প্রেমিসেস বা জমির মালিক ল্যান্ডলর্ড হয়ে থাকেন, কিন্তু সর্বদা তা নাও হতে পারে। কখনো কখনো জমির মালিক ভাড়া গ্রহণ করার মতো পজিশনে থাকেন না এবং সেক্ষেত্রে তিনি কোনো ব্যক্তিকে এজেন্ট হিসাবে অথরাইজ করতে পারেন তার বিহাফে ভাড়া আদায়ের জন্য। এই ক্ষেত্রে ওই এজেন্ট বা অথরাইজড পার্সনকে ল্যান্ডলর্ড বলা হবে। সেকশন 2 সাবসেকশন ই, প্রেমিসেস। প্রেমিসেস মিন্স এনি বিল্ডিং or part of a building or any hut or part of a hut let separately. প্রেমিসেস বলতে বোঝায় কোনো বিল্ডিং বা বিল্ডিংয়ের একটি অংশ
অথবা কোনো ছোট ঘর বা ছোট ঘরের কোনো একটি অংশ যেটি আলাদাভাবে ভাড়া দেওয়া হয়েছে। অ্যান্ড ইনক্লুডস অর্থাৎ প্রেমিসেস শব্দের মধ্যে আরও কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে। সেগুলি কি কি? দ্য গার্ডেন্স, গ্রাউন্ডস অ্যান্ড আউটহাউসেস ইফ এনি অ্যাপার্টেনিং দেয়ার টু অর্থাৎ কোনো বিল্ডিং বা কোনো ছোট ঘর যেটি ভাড়া দেওয়া হয়েছে তার সংলগ্ন যদি কোনো গার্ডেন, গ্রাউন্ডস এবং আউটহাউসেস থাকে তাহলে সেগুলিকেও প্রেমিসেস শব্দের মধ্যে ইনক্লুড করা হবে। And any furniture supplied by the landlord or any fittings or fixtures affixed for the use of the tenant in such building or part of a building or hut or part of a hut ল্যান্ডলর্ড যদি বিল্ডিংয়ের মধ্যে টেন্যান্টের ব্যবহারের জন্য কোনো ফার্নিচার বা এই ধরনের কোনো জিনিস সরবরাহ করে থাকে তাহলে সেই সমস্ত ফার্নিচার অর্থাৎ আসবাবপত্র বা এই ধরনের জিনিসকেও প্রেমিসেস শব্দের মধ্যে ইনক্লুড করা হবে। বাট ডাজ নট ইনক্লুড এ রুম ইন এ হোটেল অর এ লজিং হাউস কিন্তু প্রেমিসেস বলতে কোনো হোটেল বা লজিং হাউসকে ধরা হবে না। অর্থাৎ স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কোনো হোটেল বা লজিং হাউস কিন্তু প্রেমিসেস নয়। হোটেল বা লজিং হাউসের ওপর এই আইন কার্যকরী হবে না। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো ভাড়া দেওয়া প্রপার্টি এই ডেফিনিশনের মধ্যে না আসে অর্থাৎ প্রেমিসেস শব্দের ডেফিনিশনের মধ্যে না আসে সেক্ষেত্রে ওই প্রপার্টির ওপর এই আইন কার্যকরী হবে না। এই কারণে কোনো ভিটি জমি বা ফাঁকা জমি অথবা বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা কোনো ফাঁকা জমির উপর এই ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেন্যান্সি অ্যাক্টের প্রভিশনগুলি কার্যকর হয় না। টেন্যান্ট মানে আমরা এতক্ষণে বুঝে গেছি যে কোনো ব্যক্তি যিনি একটি বিল্ডিং বা জমির মালিককে ভাড়া প্রদান করেন যাতে তিনি সেখানে বসবাস করতে পারেন। কিন্তু এই ডেফিনিশনটা দেখুন কত বড়। আসলে আইনের ভাষায় এরকমভাবে ডেফিনিশনটা লেখা হয়েছে যাতে কোনো অসাধু ব্যক্তি আইনের ফাঁকফোকর বের করে মানুষকে ঠকাতে না পারে। যারা ল স্টুডেন্ট তাদের জন্য বলছি, একটু কষ্ট করে ডেফিনিশনটা পড়ে বুঝে নাও যাতে পরীক্ষার জন্য মুখস্থ করতে অসুবিধা না হয়। টেন্যান্ট মিনস any person by whom or on whose account or behalf the rent of any premises is or but for a special contract would be payable. টেন্যান্ট বলতে বোঝায় যে কোনো ব্যক্তি যার দ্বারা বা যার পক্ষে কোনো প্রেমিসেসের ভাড়া দিতে হবে। and includes any person continuing in possession after termination of his tenancy এবং সেই ব্যক্তিকেও বোঝায় যে তার টেন্যান্সি শেষ হয়ে যাওয়ার পরেও দখলে আছে। অ্যান্ড ইন দ্য ইভেন্ট অফ ডেথ অফ এনি টেন্যান্ট কোনো টেন্যান্ট যদি মরে যায় সেক্ষেত্রে ফর এ পিরিয়ড নট এক্সিডিং 5 years ফ্রম দ্য ডেট অফ ডেথ অফ সাচ টেন্যান্ট অর ফ্রম দ্য ডেট অফ কামিং ইন্টু ফোর্স অফ দিস অ্যাক্ট হুইচ এভার ইজ ল্যাটার যদি কোনো টেন্যান্ট মরে যায় সেক্ষেত্রে তার মৃত্যুর ডেট থেকে 5 বছর পর্যন্ত অথবা এই অ্যাক্ট এই আইনটি লাগু হয়েছে সেই দিন থেকে 5 বছর পর্যন্ত হিজ স্পাউস, সন, ডটার, প্যারেন্ট অ্যান্ড দ্য উইডো অফ হিজ প্রিডিসিসড সন তার ওয়াইফ বা হাজব্যান্ড, ছেলে, মেয়ে, পিতামাতা এবং তার মৃত্যুর আগে তার ছেলে মরে গেছে সেই ছেলের বিধবা স্ত্রী এদেরকে টেন্যান্টের মৃত্যুর পর 5 বছর পর্যন্ত এই আইনের আন্ডারে টেন্যান্ট হিসেবে ধরে নেওয়া হবে। এই সম্পর্কগুলোকে টেন্যান্ট হিসেবে ধরে নেওয়া হবে তার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো হু ওয়ার অর্ডিনারিলি লিভিং উইথ দ্য টেন্যান্ট আপ টু দ্য ডেট অফ ডেথ অফ দ্য টেন্যান্ট অ্যাজ দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি এনারা টেন্যান্টের মৃত্যুর দিন পর্যন্ত টেন্যান্টের সাথে ফ্যামিলি মেম্বার হিসেবে বসবাস করত। দ্বিতীয় শর্ত হলো অ্যান্ড ওয়ার ডিপেন্ডেন্ট অন হিম এবং এনারা টেন্যান্টের ওপরে নির্ভরশীল ছিল, ডিপেন্ডেন্ট ছিল। অ্যান্ড হু ডু নট ওন অর অকুপাই এনি রেসিডেন্সিয়াল প্রেমিসেস এবং যাদের অন্য কোথায় কোনো বসতবাড়ি নেই। অর্থাৎ টেন্যান্ট যদি মরে যায় তাহলে তার মৃত্যুর পর 5 বছর পর্যন্ত তার যে ওয়াইফ বা হাজব্যান্ড, ছেলে, মেয়ে, পিতামাতা বা তার আগে যদি তার ছেলে মরে গিয়ে থাকে তাহলে সেই ছেলের যে বিধবা স্ত্রী এই সম্পর্কগুলোকেও টেন্যান্ট হিসেবে ধরে নেওয়া হবে, কিন্তু তার জন্য 3টি শর্ত রয়েছে। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে টেন্যান্ট যদি কোনো কারণে মরে যায় তাহলে
তার সাথে বসবাসকারী তার উপর নির্ভরশীল ফ্যামিলি মেম্বাররা যাতে কোনো অসুবিধায় না পড়ে, সে কারণে এখানে টেন্যান্টের মরে যাওয়ার পরেও 5 বছর পর্যন্ত তার ফ্যামিলি মেম্বারদের জন্য টেন্যান্সি এক্সটেনশন করা হয়েছে। অ্যান্ড ইন রেসপেক্ট অফ প্রেমিসেস লেট আউট ফর নন রেসিডেন্সিয়াল পারপাস হিজ স্পাউস, সন, ডটার অ্যান্ড প্যারেন্ট, অর্থাৎ যে সমস্ত প্রেমিসেস নন রেসিডেন্সিয়াল পারপাসের জন্য ভাড়া দেওয়া হয়, সেই সমস্ত প্রেমিসেসের টেন্যান্ট যদি মারা যায়, সেক্ষেত্রে তার ওয়াইফ বা হাজব্যান্ড, তার ছেলে, তার মেয়ে, তার পিতামাতা, এদেরকে 5 বছর পর্যন্ত টেন্যান্সি এক্সটেনশন দেওয়া হলো। এবং সেই একই শর্ত, যেটি হলো তাদেরকে টেন্যান্টের মৃত্যুর দিন পর্যন্ত একসাথে থাকতে হবে এবং তারা ছিল টেন্যান্টের ওপরে নির্ভরশীল। অর এ পার্সন অথরাইজড বাই দ্য টেন্যান্ট হু ইজ ইন পজেশন অফ সাচ প্রেমিসেস, অথবা সেই ব্যক্তিকেও টেন্যান্সি এক্সটেনশন দেওয়া হবে 5 বছর পর্যন্ত, যাকে টেন্যান্ট মৃত্যুর আগে ওই প্রেমিসেসের দখলে থাকার জন্য অথরাইজ করে দিয়ে গিয়েছিল। এখানে আমাদের একটি পার্থক্য বুঝে রাখতে হবে, সেটি হলো রেসিডেন্সিয়াল প্রেমিসেসে যদি কোনো টেন্যান্টের মৃত্যু হয়, সেক্ষেত্রে তার স্পাউস, সন, ডটার, প্যারেন্ট অ্যান্ড দ্য উইডো অফ হিজ প্রিডিসিস্ড সন, এরা 5 বছর পর্যন্ত টেন্যান্সি এক্সটেনশন পায়। কিন্তু নন রেসিডেন্সিয়াল প্রেমিসেসে কোনো টেন্যান্টের মৃত্যু হলে উইডো অফ হিজ প্রিডিসিস্ড সন, এই সম্পর্কটা বাদ দিয়ে বাকি স্পাউস, সন, ডটার, প্যারেন্ট এরা 5 বছর পর্যন্ত টেন্যান্সি এক্সটেনশন পায়। বাট শ্যাল নট ইনক্লুড এনি পার্সন এগেনস্ট হুম এনি ডিক্রি অর অর্ডার ফর এভিকশন হ্যাজ বিন মেড বাই এ কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন। টেন্যান্ট বলতে এমন কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হবে না যার বিরুদ্ধে আদালতের দ্বারা উচ্ছেদের জন্য কোনো ডিক্রি বা আদেশ করা হয়েছে। প্রোভাইডেড দ্যাট দ্য টাইম লিমিট অফ 5 years shall not apply to the spouse of the tenant who was ordinarily living with the tenant up to his death as a member of his family and was dependent on him and who does not own or occupy any residential premises। আমরা একটু আগে পড়লাম যে টেন্যান্টের মৃত্যুর পর তার স্পাউস, সন, ডটার, প্যারেন্ট এনারা 5 বছর পর্যন্ত টেন্যান্ট হিসেবে স্বীকৃতি লাভ করে থাকেন। কিন্তু এখানে বলা হচ্ছে যে টেন্যান্টের স্পাউস অর্থাৎ টেন্যান্টের ওয়াইফ বা হাজব্যান্ডের ক্ষেত্রে এই 5 বছরের টাইম লিমিট অ্যাপ্লাই হবে না যদি তিনি কিছু শর্ত পূরণ করে থাকেন। সেগুলি হলো, টেন্যান্টের মৃত্যুর দিন পর্যন্ত তিনি টেন্যান্টের সাথে ফ্যামিলি মেম্বার হিসেবে বসবাস করতেন এবং তিনি টেন্যান্টের ওপর নির্ভরশীল ছিলেন এবং তার অন্য কোনো রেসিডেন্সিয়াল প্রেমিসেস নেই। প্রোভাইডেড ফার্দার দ্যাট the son, daughter, parent or the widow of the predeceased son of the tenant who was ordinarily residing with the tenant in the said premises up to the date of death of the tenant as a member of his family and was dependent on him and who does not own or occupy any residential premises shall have a right of preference for tenancy in a fresh agreement in respect of such premises on condition of payment of fair rent। এখানে বলা হয়েছে যে টেন্যান্টের মৃত্যুর পর ল্যান্ডলর্ড যদি কোনো নতুন করে টেন্যান্সি এগ্রিমেন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে সন, ডটার, প্যারেন্ট, উইডো অফ প্রিডিসিস্ড সন এনারা ওই টেন্যান্সি লাভ করার জন্য একটা অগ্রাধিকার পাবেন এবং অবশ্যই যদি তারা ন্যায্য ভাড়া দিতে রাজি থাকেন তবেই এই অগ্রাধিকার তারা পাবেন। না হলে ল্যান্ডলর্ড অন্য কারোর সাথে টেন্যান্সি এগ্রিমেন্ট করতে পারেন এবং সেক্ষেত্রে যে টেন্যান্টের মৃত্যু হয়ে গেছে তার ফ্যামিলি মেম্বারদেরকে ওই জায়গা ছেড়ে দিতে হবে। দিস প্রভিজো শ্যাল অ্যাপ্লাই মিউটাটিস মিউট্যান্ডিস টু প্রেমিসেস লেট আউট ফর নন রেসিডেন্সিয়াল পারপাস, অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রেমিসেসের ক্ষেত্রে যেভাবে টেন্যান্টের মৃত্যুর পর তার পরিবার নতুন করে ফ্রেশ এগ্রিমেন্ট করার ক্ষেত্রে প্রেফারেন্স পান, ঠিক তেমনভাবে নন রেসিডেন্সিয়াল প্রেমিসেসের ক্ষেত্রেও টেন্যান্টের মৃত্যুর পর তার ফ্যামিলি মেম্বাররা নতুন করে ল্যান্ডলর্ডের সাথে ফ্রেশ এগ্রিমেন্টের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন। কিন্তু মিউটাটিস মিউট্যান্ডিস মানে রেসিডেন্সিয়াল প্রেমিসেস এবং নন রেসিডেন্সিয়াল প্রেমিসেস এই দুই ক্ষেত্রে যে কিছু নেসেসারি চেঞ্জেস থাকে সেগুলিকে মাথায় রেখে ফ্রেশ এগ্রিমেন্টে প্রবেশ করতে হবে।